থেকে উঠে আবার নদীর পাড়ে যাচ্ছি, সাথে আমার নানা আছে। ওই দেখেন নানা আমার, ওনাকে নিয়ে যাচ্ছি। কালকেও গেছিলাম ওনাকে নিয়ে। এখন বাজতেছে সকাল 6:10। এই যে আমার নানা। নানা আমাকে কই নিয়ে যেতেছেন আপনি? আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, পদ্মা নদী দেখানোর চেষ্টা করব, এবং মেঘনা নদী যদিও ওই দিকে পড়ছে, চরাঞ্চলের দিকে না মেঘনা নদী নাকি? চরাঞ্চলের দিকে মেঘনা নদী পড়ছে। ভোর সকালেই ঘুম থেকে উঠে বের হয়ে পড়েছিলাম, তাই সকালে নাস্তা করার সুযোগ হয়নি। তাই এখন একটা স্থানীয় রেস্টুরেন্টে বসে পরোটা, সবজি আর ডাল দিয়ে সকালের নাস্তা সেরে নিচ্ছি। যেহেতু আমি সিলেটের মানুষ, আমাদের কাছে চা যেন একটা অভ্যাসের মতো, চা ছাড়া যেন চলেই না। তাই নাস্তার পর 1 কাপ গরম গরম চাও খেয়ে নিলাম। সকাল সকাল নদীতে আসছিলাম জেলেদের নৌকায় মাছ ধরে নিয়ে আসার দৃশ্য দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে একটা মাত্র বোট ছিল। কিছুক্ষণ পর কয়েকজন জেলে ট্রলারে করে নদী থেকে মাছ নিয়ে ফিরেছেন। নদীকেন্দ্রিক এলাকার অনেক মানুষের জীবিকা সরাসরি মাছ ধরা ও মাছের ব্যবসার সাথে জড়িত। প্রতিদিন ভোর থেকে শুরু করে দিনের বিভিন্ন সময়ে তারা নদীতে যান, আর ধরা মাছ স্থানীয় বাজারে বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করেন। ট্রলার ঘাটে আসার মধ্য দিয়ে শুরু হলো আজকের কর্মব্যস্ততা। এখানে নদীপথই মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম, তাই সারাদিন ধরে ট্রলার চলাচল করতে দেখা যায়। যাত্রী ও মালামাল পরিবহন সবকিছুই এই ট্রলারকে ঘিরেই হয়। নদীপাড়ের অনেক মানুষের জীবিকা স্থানীয় বাজারকে ঘিরেই গড়ে উঠেছে। বিভিন্ন এলাকা এবং চরাঞ্চল থেকে ট্রলারে করে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে আসে, যা পরে এখানে বিক্রি হয়। নদীপাড়ের বাজারগুলোতে মাছের নিলাম একটি পরিচিত দৃশ্য। জেলেরা তাদের ধরা মাছ নিয়ে আসেন, এরপর শুরু হয় দর হাঁকার প্রতিযোগিতা। এই প্রক্রিয়ার মাধ্যমে মাছের মূল্য নির্ধারণ হয় এবং পরে তা বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। এখানে আসার আগে ভেবেছিলাম ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ দেখতে পাবো, তবে বাস্তবে এসে দেখা গেল আজকে ইলিশের সরবরাহ তেমন একটা নেই। তাই প্রত্যাশার তুলনায় মাছের পরিমাণ বেশ কমই চোখে পড়েছে। এক ভাই সামান্য কিছু মাছ ধরে নিয়ে এসেছে, যা এখন বাজারে নিয়ে উনি বিক্রি করবে। যেহেতু এখানে একটি ভালো ও ব্যস্ত বাজার বসে, তাই এখানে প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। বাংলাদেশের নদী ভাঙ্গন আর নদী নির্ভর জীবনের একটি মজার দিক হলো এখানে অনেক সময় বিয়ের যাত্রা নদীপথেই হয়। এই যে দেখতে পাচ্ছেন, একজন বর ট্রলারে করে নদী পেরিয়ে এসেছে বিয়ের উদ্দেশ্যে। নদী এখানে শুধু যাতায়াতের পথই নয়, মানুষের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোরও সাক্ষী। এই যে দেখতে পাচ্ছেন, পদ্মার বুক চিরে হাইমচর ঘাটে এসে পৌঁছেছে ঢাকাগামী একটি লঞ্চ। ঈদ পরবর্তী ছুটি শেষ করে চারদিকে যাত্রীদের ভিড়, সবাই যার যার গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিয়ে ব্যস্ত। নদীর হাওয়া আর মানুষের এই ব্যস্ততা মিলিয়ে ঘাট জুড়ে তৈরি হয়েছে অন্যরকম পরিবেশ। যাত্রী উঠানো শেষ হলে লঞ্চটি চলে যাচ্ছে তার ঠিকানায়। তারপর নানা আমাকে তেলিরমুর বাজারে ইলিশ মাছ দেখানোর জন্য নিয়ে গেল। তবে সেখানে গিয়ে কিছু ইলিশ মাছ দেখতে পেয়েছি, যদিও পরিমাণে খুব বেশি ছিল না। মূলত সেখানে পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির অন্যান্য মাছই বেশি চোখে পড়েছে।
তেলিরমুর বাজারে ভালো ইলিশ মাছ না দেখতে পেয়ে নানা আমাকে আরেকটি জায়গার কথা বললেন। সেখানে নাকি ভালো ইলিশ মাছ পাওয়া যাবে। তাই পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছি, নতুন করে আবার ইলিশের খোঁজে। এখন আমরা ট্রলার দিয়ে রওনা হয়েছি চর ভৈরবী বাজারের উদ্দেশ্যে। চলুন দেখা যাক চর ভৈরবী বাজার আমাদের জন্য কি অপেক্ষা করছে। নদীপথের এই যাত্রাটা সত্যিই অন্য রকমের। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির এত কাছে আসলে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়। নদীর হাওয়ায় চারপাশে বেশ ভালোই লাগছে, আর সামনে কি সুন্দর আমাদের লাল সবুজের পতাকা বাতাসের সাথে দুলতেছে। নদীপথের এই যাত্রাটা সত্যিই অসাধারণ। চারপাশটা দেখে মন ভরে যাচ্ছে, আর আমি পুরো সময়টা উপভোগ করছি। আমাদের ট্রলারটি এখন নদীর পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চাঁদপুরের জীবন মূলত নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এখানে অনেক এলাকার মানুষের জন্য নদীপথই প্রধান যাতায়াতের মাধ্যম। তাই প্রতিদিন অসংখ্য ট্রলার ও নৌকা এই নদীপথে চলাচল করতে দেখা যায়। এই নদী শুধু একটি জলরাশি নয়, বরং আশেপাশের এলাকার জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। নদীর দুই পাশে যে সবুজ গাছপালা আর বিস্তৃত ভূমি দেখা যাচ্ছে, তা এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের একটি বড় অংশ। সামনে একটি বালু উত্তোলনকারী ট্রলার দেখতে পাচ্ছি, যার মাধ্যমে নদী থেকে ট্রলারে বালু উত্তোলন করা হয়ে থাকে। নদীর মাঝখানে এসব চর সাধারণত নদীর পলি জমে ধীরে ধীরে তৈরি হয়। সময়ের সাথে সাথে এই জায়গাগুলো বদলাতে থাকে, আবার নতুন নতুন চরও তৈরি হয়। এটাই নদীর এলাকার একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই ধরনের নদীপথের যাত্রা শুধু যাতায়াত নয়, বরং এটি স্থানীয় মানুষের জীবনের একটি বাস্তব চিত্র। এখানে প্রকৃতি, নদী এবং মানুষের জীবন একসাথে মিশে আছে। এখন আমরা চর ভৈরবী বাজারে এসে পৌঁছেছি। নদীপথ পেরিয়ে এখানে মূলত স্থায়ীভাবে মাছ বেচা কেনা হয়। বিশেষ করে ইলিশ সহ বিভিন্ন নদীর মাছ এখানে বেশি পাওয়া যায় বলে পরিচিত। আমি ভেবেছিলাম এখানে অনেক মাছ দেখতে পাবো, কিন্তু এখানে আগের মতো মাছ সরবরাহ নেই। খুব বেশি ইলিশ বা বড় ধরনের নদীর মাছ চোখে পড়েনি। বাজারে সামান্য কিছু মাছ পাওয়া গেছে। মূলত নদীর পরিস্থিতি, মৌসুম আর আবহাওয়ার উপর নির্ভর করে এখানে মাছের পরিমাণ কম বেশি হয়, তাই সব সময় একই রকম মাছ পাওয়া যায় না। এখানে এসেও আগের মতো নিলামের মাধ্যমে মাছ বিক্রির দৃশ্য দেখতে পেলাম। চর ভৈরবী বাজারে এসেও কাঙ্ক্ষিত ইলিশ মাছ খুব বেশি চোখে পড়েনি। আজকে তুলনামূলকভাবে মাছের সরবরাহ কমই ছিল। এক বাজার শেষ করে এখন আসছিলাম চর ভৈরবী বাজার না?
কি না মাছ ধরে মাছ ধরে খাই। আজ আমাদের ব্লগের দ্বিতীয় দিন। গত দিনের তুলনায় আজ নদীর অবস্থা সম্পূর্ণ আলাদা। আবহাওয়া কিছুটা খারাপ আর নদীটাও বেশ উত্তাল দেখা যাচ্ছে। কয়েকজন মানুষ মিলে একটি ভাঙ্গা নৌকা মেরামতের কাজ করছে। এই অঞ্চলের নৌকাই যেহেতু মানুষের প্রধান যাতায়াত ও জীবিকার মাধ্যম, তাই নিয়মিত এ ধরনের মেরামতের দৃশ্য চোখে পড়ে। সময়ের সাথে নৌকা ক্ষতিগ্রস্ত হলেও স্থানীয়ভাবে তা আবার ঠিক করে ব্যবহারযোগ্য করে তোলা হয়। এই মুহূর্তে নদীটা বেশ উত্তাল অবস্থায় রয়েছে। শক্ত বাতাস আর ঢেউয়ের কারণে পরিবেশটা একটু কঠিন হয়ে উঠেছে। এমন অবস্থার মধ্যেই একটু ট্রলার চরের দিক থেকে ঘাটে এসে ভিড়েছে, আর যাত্রীরা ধীরে ধীরে ট্রলার থেকে নামছে। একই সাথে প্রচণ্ড বাতাসে পুরো পরিবেশটা আরও ভারী হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে নদীর অবস্থা। নদী অত্যন্ত উত্তাল। শক্তিশালী বাতাসের প্রভাবে নদীর পানিতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে, যার ফলে পুরো নদীপথে একটি অস্থির পরিবেশ তৈরি হয়েছে। সাধারণত এই নদী অনেক সময় শান্ত থাকে, কিন্তু আবহাওয়া পরিবর্তনের কারণে এর স্বাভাবিক রূপ আজ অনেকটা বদলে গেছে। প্রচণ্ড বাতাস দিতেছে। আমি জানি না আপনারা আমার কথা বুঝতেছেন কিনা বা শোনা যাইতেছে কিনা ক্লিয়ার। এখানে প্রচণ্ড বাতাস। দেখুন অবস্থা, নদীর অবস্থাটা দেখুন। এই দেখুন, নদীপথে এমন আবহাওয়া খুব স্বাভাবিকভাবেই পরিবর্তন হয়। বাতাসের চাপ বাড়লে নদীর পানির উপরেও তার প্রভাব পড়ে, যার ফলে ঢেউ ও স্রোত দুটোই তীব্র হয়ে ওঠে। এই অবস্থায় নদীর তীরবর্তী গাছপালা বাতাসের সঙ্গে শক্তভাবে দুলতে থাকে, যা প্রকৃতির শক্তি স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। স্রোতের বিপরীত হাঁটা আর বাতাসের বিপরীত হাঁটা খুবই কষ্টকর। প্রচণ্ড বাতাস, বাতাসের মধ্যে কীভাবে হাঁটতেছে আমি জানি, হাঁটা যাইতেছে না। আমার কথাও শোনা যাবে না ক্লিয়ারলি, কারণ এখানে প্রচুর বাতাস। প্রচণ্ড বাতাসের কারণে হাঁটাটাই বেশ কষ্টকর হয়ে উঠেছে। বাতাসের চাপ এত বেশি যে মনে হচ্ছে ভারসাম্য ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। এই ধরনের জড়ো অবস্থায় নদীর আশেপাশের পরিবেশটা অনেকটাই অনিয়ন্ত্রিত হয়ে যায়।
নদীতে জোর তুফান বা ঝোড়ো আবহাওয়া হঠাৎ করেই তৈরি হয়, বিশেষ করে মৌসুমি বাতাস, নিম্নচাপ বা আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে। এই সময় নদীর স্বাভাবিক শান্ত অবস্থা নষ্ট হয়ে যায় এবং পানিতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়, সাথে স্রোতের গতিও অনেক বেড়ে যায়। ফলে পুরো নদীপথ একটা অস্থির ও শক্তিশালী রূপ ধারণ করে। বৃষ্টি আর ঝড়ো তুফানের মধ্য দিয়েই ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে নদীর পাশে। তবে সন্ধ্যার দিকে এসে আবহাওয়া কিছুটা শান্ত হয়ে যায় আর বৃষ্টি থেমে যায়। পুরো পরিবেশটা তখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। এরই মধ্য দিয়ে আমার দ্বিতীয় দিনের ভিডিও শেষ হলো। ঝড় বৃষ্টি আর নদীপথের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার এই দিনটি বেশ ভালোই কেটেছে। আজ আমার চাঁদপুর ভ্রমণের তৃতীয় দিন তথা চাঁদপুর ব্লগের শেষ দিন। গত 2 দিন নদীপথ আর স্থানীয় জীবনযাত্রা ঘুরে দেখার পর আজ চলে এসেছি নদীর পাড়ে অবস্থিত একটি সুন্দর বিনোদন কেন্দ্রে। এই জায়গাটির নাম হচ্ছে রিভার পয়েন্ট, যেখানে প্রকৃতি আর অবসরের সময় একসাথে উপভোগ করা যায়। রিভার পয়েন্ট মূলত নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা একটি বিনোদন কেন্দ্র। এখানে আসলে একদিকে যেমন নদীর সৌন্দর্য উপভোগ করা যায়, অন্যদিকে খোলা পরিবেশে কিছুটা সময় কাটানোর সুযোগও পাওয়া যায়। তাই পরিবার, বন্ধু বান্ধব বা ভ্রমণ প্রেমীদের জন্য জায়গাটি বেশ জনপ্রিয়। এই মুহূর্তে আপনারা রিভার পয়েন্টের কিছু অংশ দেখতে পাচ্ছেন। নদীর পাশে খোলা পরিবেশ, সবুজ গাছপালা আর নির্মল বাতাস মিলিয়ে জায়গাটা বেশ মনোরম। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এসে সময় কাটানোর জন্য এমন জায়গা অনেকের কাছেই পছন্দের। ভাই আমাকে একটা ছবি তুলে দাও, ছবি তুলে দাও, একটা ছবি তুলে দাও। চিনি না ওদের। ভাইয়া তোমার নাম কি? বলো, নাম বলো। আদিব। আচ্ছা, আর তোমার নাম? ইয়াসিন। অনেক সুন্দর নাম দুজনেরই। আপনারা এখন যে বড় স্টেশনের দৃশ্যগুলো দেখছেন সেগুলো আমি রিভার পয়েন্টে যাওয়ার আগে ধারণ করেছিলাম। মূলত সেদিন সকালে আমি বড় স্টেশনে গিয়েছিলাম আর বিকেলে গিয়েছিলাম রিভার পয়েন্টে। ভিডিওগুলো আরও সুন্দরভাবে সাজানোর জন্য ফুটেজগুলো একটু ভিন্নভাবে উপস্থাপনা করলাম। নদীর বুকে ভেসে চলা নৌকাগুলো দেখলে মনে হয় প্রতিটি নৌকার পেছনে লুকিয়ে আছে অসংখ্য মানুষের গল্প। কেউ জীবিকার জন্য যাচ্ছে, কেউ ফিরছে পরিবারের কাছে, আবার কেউ শুধু নদীর সৌন্দর্য উপভোগ করছে। এই ছোট ছোট দৃশ্যগুলো চাঁদপুরের নদীকেন্দ্রিক জীবনের বাস্তব চিত্র তুলে ধরে। এভাবেই নদীপথ, বাজার, রিভার পয়েন্ট আর বড় স্টেশন ঘুরে আজকের পুরো দিনের ভ্রমণটা শেষ হলো। প্রতিটা জায়গায় নদীকেন্দ্রিক চাঁদপুরের আলাদা আলাদা একটি বাস্তব চিত্র তুলে ধরেছে।
কোথাও ব্যস্ত বাজার, কোথাও শান্ত নদীর সৌন্দর্য, আবার কোথাও প্রাকৃতিক ঝড়ো রূপ। সব মিলিয়ে দিনটা সত্যি একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা ছিল। এটা ছিল আমার প্রথম ব্লগ। আমার এই ছোট্ট শুরুটা যারা দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সাপোর্ট আর উৎসাহই আমাকে আরও ভালোভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি আশা করি সামনে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। সবাই আমার সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।